আগস্ট, এটা শুধু তারিখ নয়, এর যেন রীতিমতো এক আতঙ্কের নাম। আর কদিন পরে 5ই আগস্ট। এই 5ই আগস্টে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল এবং মোহাম্মদ ইউনূস এখন আন্দাজ করছেন যে 5ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগ বড় কোনো পরিকল্পনা করছে এবং যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। এবং 5 আগস্ট গত বছর যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন ভারতে, এই যাওয়া নিয়ে অনেক জল্পনা চলেছে বাংলাদেশে। সময়টা অনেক খারাপ যাচ্ছে বর্তমান সরকারের জন্য, মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের জন্য। অরাজনৈতিক অ্যাক্টিভিটিস, রাজনৈতিক দূরদর্শিতার অভাব, এমনকি বাংলাদেশের প্রথম সারির বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কে স্থাপন করতে না পারা, এমনকি সরকারি পৃষ্ঠপোষকতায় বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধরনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রদর্শক, 5ই আগস্ট এই তারিখটা আওয়ামী লীগের জন্য খুব স্মরণীয়। এই তারিখেই শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়েছিল, এই 5ই আগস্ট। আর মাত্র 2-3 দিনের মাথায় 5ই আগস্ট। তারপরে বাংলাদেশে এই 5ই আগস্ট কী হতে চলেছে। প্রদর্শক, এই বিষয় নিয়ে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন যে আসলে 5ই আগস্ট কী হতে চলেছে। অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে আমরা সকলের বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। আর কদিন পরে 5ই আগস্ট। এই 5ই আগস্টে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল এবং মোহাম্মদ ইউনূস এখন আন্দাজ করছেন যে 5ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগ বড় কোনো পরিকল্পনা করছে এবং যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। এবং সেই কারণেই তিনি বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এখানেই মনে করা হচ্ছে যে কার্যত যে সরকারকে তারা মানে না, অর্থাৎ যে দল এখন কার্যত নেই বিলুপ্তের পথে, সেই আওয়ামী লীগকে কি ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? উঠে আসছে প্রশ্ন। আর মাত্র কয়েকদিন বাকি আসন্ন 5ই আগস্ট। গত বছর ওই দিনই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। এদিকে মোহাম্মদ ইউনূস আতঙ্কে রয়েছেন, কারণ তার কাছে খবর ওই দিনটিকে ঘিরে কিছু একটা পরিকল্পনা করছে আওয়ামী লীগ, যেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং মোহাম্মদ ইউনূসের জন্য মোটেই সুখকর নয়। আর তাই অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু এরপরও আওয়ামী লীগকে আটকানো যাচ্ছে না। আরেকটি নিদর্শন পাওয়া গেল। জানা যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে একটি জাহাজে করে কয়লা আসছিল, আর সেটা যাচ্ছিল ঢাকা। সেই জাহাজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহল বলছে এটাই হলো শুরু, এরপর অন্তর্ঘাত শুরু হতে পারে। এমনিতেই দেশে ইউনূসের বিরুদ্ধে আন্দোলন তৈরি হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আর এতে বিপদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। তাই প্রধান উপদেষ্টা খলিলুর রহমানকে একাধিক রাষ্ট্রে পাঠাচ্ছেন আশ্রয়ের জন্য, কিন্তু কোনো রাষ্ট্রই নাকি রাজি হয়নি আশ্রয় দিতে। অর্থাৎ শেখ হাসিনা যেমন ভারত ছিল, মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর কেউ নেই। এদিকে বাংলাদেশের বহু অর্থনীতিবিদ বলছেন সরকারের উচিত পালানোর পথ খোঁজা। ফলে বোঝাই যায় কি পরিস্থিতি তৈরি করেছেন গোটা দেশে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বহুদিন ধরে টালবাহানা চলছে। বিভিন্ন সময় সরকার চাপে পড়ে নির্বাচন ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি রয়ে গিয়েছে প্রতিশ্রুতিতেই। এদিকে সাধারণ মানুষ বুঝতে পারছেন তাদেরকে বোকা বানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়ার বাসনা করছেন, এমনকি বুঝে গিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি এক উপদেষ্টা সম্প্রতি জানিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে, দেশে আন্দোলন তৈরি হবে ইউনূসের বিরুদ্ধে। ফলে বলাই বাহুল্য বিএনপি সেই আন্দোলন তৈরি করবে। এদিকে 5ই আগস্ট আসন্ন, সেই দিনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল গত বছর। এদিকে ইউনূসের কাছে খবর রয়েছে আওয়ামী লীগ সেই দিনটিকে ঘিরে কোনো পরিকল্পনা করছে। সেই কারণেই দেশে জরুরি অবস্থা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহল বলছে যদি নির্বাচন ঘোষণা করা হয়ও চাপে পড়ে, তবে শান্তিপূর্ণভাবে হবে কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে। কারণ ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন তৈরি হয়েছে। পরিস্থিতি এখনই হাতের বাইরে, আরো পরিস্থিতি ঘোলাটে তৈরি হবে এরপর। আজ আগস্টের 2 তারিখ 2025, ঠিক 3 দিনের মাথায় 5 আগস্ট। গত বছর যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন ভারতে, এই যাওয়া নিয়ে অনেক জল্পনা চলেছে বাংলাদেশে। যেমন তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চলে গেছেন কিনা, এই বিষয়টি এখন পরিষ্কার। তিনি পদত্যাগ করে দেশত্যাগ করেননি। এ কথা যেমন তিনি নিজে বলেছেন, তেমনি এই কথায় সায় দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অর্থাৎ আইনত তিনি শেখ হাসিনা এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ ইউনূস একজন বেআইনি দখলদার। এই বিষয়ে কোনো দ্বিমত নেই। প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ, তিনি দলের নেতা কর্মী সমর্থকদের ঘোরতর বিপদের মুখে ফেলে নিজে
সুরক্ষিত স্থানে চলে গিয়েছেন। যদিও চলে না গেলে তার যে সেদিন বেঁচে থাকা সম্ভব ছিল না, এই কথাটিও সবাই মানেন, তবুও অভিযোগটি উঠেছে। 24-এর 5 আগস্ট দেশ ছাড়ার আগে গণভবনে কি পরিস্থিতি ছিল এবং ঘটনা প্রবাহের গতি প্রকৃতি নিয়ে তথ্যনিষ্ঠ কোনো সংবাদ ইতিপূর্বে কোথাও বেরোয়নি। যা বেরিয়েছে তা সম্পূর্ণ অনেকটা জল্পনা কল্পনার ওপর দিয়ে। সম্প্রতি ভারতের সুবিখ্যাত মিডিয়া গোষ্ঠী টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আজকের আলোচনায় আমি মূলত নির্ভর করেছি টাইমসের এই প্রতিবেদনের ওপর, সেই সঙ্গে আমার ব্যক্তিগত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া কিছু খবরের ওপর। টাইমস অফ ইন্ডিয়ার খবরের শিরোনামটি দেখুন। দেখুন কি লেখা আছে। লেখা আছে, দেন শুট মি ইনসাইড শেখ হাসিনা's ফাইনাল ডিফারেন্স, আর্মি আলটিমেটাম অ্যান্ড রিল্যাক্টান্ট এক্সিট ফ্রম বাংলাদেশ। এর অর্থ হচ্ছে, তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো, আমাকে গুলি করে মেরে ফেলো। এবং এ কথাটা শেখ হাসিনা তার দেশ ছেড়ে চলে যাওয়ার প্রচণ্ড অস্বীকৃতির মধ্যে, অর্থাৎ তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার যেতে অস্বীকার করছেন, এই সময় তার চরম কথা। এবং আর্মি ততক্ষণে আলটিমেটাম দিয়েছে যে 45 মিনিটের মধ্যে ছাড়তে হবে দেশ। অ্যান্ড রিলাক্ট্যান্ট এক্সিট ফ্রম বাংলাদেশ, তিনি বাংলাদেশ ছেড়ে তিনি স্বেচ্ছায় চলে যেতে চাননি, তিনি যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। খবরের বিশদ বিবরণে লেখা হয়েছে, ইন আগস্ট 2024 Sheikh Hasina's premiership reached a dramatic climax as protest engulfed Dhaka, refusing to resign despite immense pressure from military officials and even her own sister. Hasina initially resisted. Ultimately, it was her son Sajib Wajed Joy who convinced her to step down, leading to her exile in India as the military took control. অর্থাৎ আগস্ট 2024-এ যখন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব একটা অত্যন্ত নাটকীয় পরিস্থিতির মুখোমুখি, ক্লাইম্যাক্সের মুখোমুখি হলো, সেই সময় শেখ হাসিনা তিনি রিজাইন করতে চাননি, অর্থাৎ তিনি নিজে পদত্যাগ করতে চাননি, ডেসপাইট ইমেন্স প্রেশার ফ্রম মিলিটারি অফিসিয়ালস। অর্থাৎ আর্মি তাকে প্রচণ্ড চাপ দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু কখনো তিনি পদত্যাগ করতে চাননি। পরবর্তীকালে আর্মি তাহলে মিথ্যে কথা বলেছিল। আর্মি সেখানে বলেছিলেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করে সেই দিনই বিকালে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সংবাদ সম্মেলন, যেটা 2টোর সময় করবার কথা ছিল, সেটা পিছিয়ে গিয়ে 4টের সময় করা হয়। এবং তখন তিনি বলেন যে শেখ হাসিনা পদত্যাগ করে, তিনি খবর পেয়েছেন তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন, এই কথা বলেছিলেন। তাহলে আর্মি সেদিন কিন্তু মিথ্যে কথা বলেছিল। আর্মি অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করেননি। আর পদত্যাগ করেননি এই কথাটা পরবর্তীকালে যখন উঠলো, তার পদত্যাগপত্র কোথায়, এই প্রসঙ্গটি নিয়ে যখন উঠলো, তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনও বলেছিলেন তিনি পদত্যাগ করেছেন। এমন কোনো কাগজ, কোনো পদত্যাগপত্র তার কাছে নেই, তিনি পাননি কখনো, তিনি বলেছেন। তার মানে তিনি পদত্যাগ করেননি এবং পদত্যাগ না করেই তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। তিনি প্রথমে রাজি ছিলেন না, তার বোন বারবার তাকে অনুরোধ করা সত্ত্বেও তিনি রাজি হননি। তারপরে তার পুত্র রাজি করাবার চেষ্টা করবার পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান। আমরা সেদিনের, এটা তো তার পুত্রের, তার যেটা করেছিলেন এই যে ঘটনাটা, এবং তারপরে তিনি যে বলেছিলেন যে ওই কথাটা যে বলেছিলেন, দেন শুট মি অ্যান্ড বেরি মি হিয়ার ইন গণভবন, এই কথাটা বলেছিলেন সিনিয়র আর্মি অফিসারদের, তাদেরকে বলেছিলেন যারা ওকে পদত্যাগের জন্য বলছিলেন। উনি বলছিলেন আমি পদত্যাগ করব না, তেমন হলে আমাকে গুলি করে মারো এবং গুলি করে মেরে এখানে গণভবনে আমাকে পুঁতে দাও। এই কথাটা কে বলেছিলেন? এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এই কথাটা পেয়েছে। সেটা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সরকারের যে মুখ্য চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি এই ঘটনায় এই কথাটা বলেছেন ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, সেখানে শুনানির সময়। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি পদত্যাগও করতে চাননি এবং করেননি, তিনি দেশ থেকে চলে যেতে চাননি, কিন্তু চলে যেতে বাধ্য। সময়টা অনেক খারাপ যাচ্ছে বর্তমান সরকারের জন্য, মানে আমাদের ইন্টেরিম গভর্নমেন্টের জন্য। অরাজনৈতিক অ্যাক্টিভিটিস, রাজনৈতিক দূরদর্শিতার অভাব
এমনকি বাংলাদেশের প্রথম সারির বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কে স্থাপন করতে না পারা, এমনকি সরকারি পৃষ্ঠপোষকতায় বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধরনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ। তবে ভারত যে বিষয়টা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেনশন দেওয়ার চেষ্টা করছে, এই টেনশন আমরাও চাইলে ভারতকে দিতে পারি। এখন ভারত টেনশন নিচ্ছে। ভারত একটা মানচিত্র প্রকাশ করছিল, আপনাদের খেয়াল থাকার কথা, যেখানে বাংলাদেশের কিছু অংশ তারা তাদের মানচিত্রে দেখাইছে। এর পরপর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটা মানচিত্র প্রকাশ করেছে, তবে সরকারি ভাবে না, একটা সংগঠন, আর যে সংগঠনটির নাম হচ্ছে সালতানাতি বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সালতানাতি বাংলা নামের একটি সংগঠন গ্রেটার বাংলাদেশ নামের একটা মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে। এটা সমানে সমান খেলা। ভারত যেমন একটা বড় ধরনের মানচিত্র প্রকাশ করছিল, যেখানে সম্ভবত বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটের কিছু অংশ জুড়ে আপনার নিজেদের ভূমি হিসাবে দাবি করা, যে ভবিষ্যৎ পরে যদি এটা সরাই নিছিল, তো ওইরকম ভাবে বাংলাদেশও একটা দিচ্ছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে যারা এই গ্রেটার বাংলাদেশ মানচিত্রটা প্রকাশ করলো, সালতানাতি বাংলা, তারা আবার কে? দেখেন, এটা যদি সরকার কর্তৃক মনোনীত আমি একভাবে নিতাম, কিন্তু সালতানাতি বাংলা এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা আলাদা সংগঠন। বাট তারা কেন হঠাৎ করে এই গ্রেটার বাংলাদেশ নিয়ে এই ধরনের মানচিত্র প্রকাশ করলো, সেই বিষয়টা একটু ফোকাস আনা দরকার। কারণ এই ইন্টেরিমের অব্যবস্থাপনা বা এই ইন্টেরিমের দুর্বলতার ফাঁকে এখানে অনেক সংগঠন কিন্তু রাতারাতি গজায় উঠছে। এখানে সবার ইন্টেনশনটা সেম না। কারো ইন্টেনশন বাংলাদেশকে নিয়ে প্রকৃতপক্ষে দেশভিত্তিক দেশপ্রেম, আবার কারো ইন্টেনশন আছে পাকিস্তানিদের এজেন্ট হিসাবে এই দেশে অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার, কারো ইন্টেনশন আছে এই ফাঁকে আরাকান আর্মির এজেন্ট হিসাবে কাজ করার, কারো ইন্টেনশন আছে এই মুহূর্তে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে বানানোর জন্য দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র। যখন সিস্টেম দুর্বল হয়, সেখানে নানাবিধ ঝামেলা দেখা দেয়। আমার মনে হয় সরকারের উচিত এই সালতানাতি বাংলা কারা, এদের গোড়াপত্তন কোথায়, কেন হঠাৎ করে এই সরকারের এই একটা দুরবস্থার মধ্যে গ্রেটার বাংলাদেশের মানচিত্র তারা প্রকাশ করলো। ভারতও ভাবছে যে এই নিয়ে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান রাজ্যসভায় কংগ্রেসের এমপিরা। সেখানে বলা হয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততার নিরাপত্তা প্রভাব বিষয়ে ভারত সরকার কোনো মূল্যায়ন করছে কিনা, এবং বাংলাদেশ সরকার নিয়ে এই সঙ্গে কোনো কূটনৈতিক আলোচনা হয়েছে কিনা। দেখেন, এটা নিয়ে কিসের কূটনৈতিক আলোচনা হবে? বাংলাদেশ যদি মনে করে তুরস্কের সাথে সম্পর্ক স্থাপন করবে, বাংলাদেশ যদি মনে করে উত্তর কোরিয়ার সাথে করবে, বাংলাদেশ যদি মনে করে রাশিয়ার সাথে করবে, বাংলাদেশ যদি মনে করে XYZ যে কোনো দেশের সাথে করবে, সেই ক্ষেত্রে ভারতের কাছে জবাবদিহিতার বিষয়টা কেন আসবে, বা ভারত সরকার কেন বাংলাদেশকে এই ধরনের চাপ প্রয়োগ করবে? তবে যেহেতু পাকিস্তান ইস্যুটা কানেক্টেড আছে, সেখানে ভারত কিন্তু কনসার্ন করছে। তুরস্ক ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পাকিস্তান। কারণ ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন যে প্রতিবেদনগুলো দিচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, বর্তমান সরকারের সাথে তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে, এমনকি কয়েকজন ব্যক্তির নামটামও প্রকাশ করছিল, কিন্তু এগুলো নিয়ে আসলে বাংলাদেশের বিপরীতে তাদের কাছে সুস্পষ্ট কোনো এভিডেন্স নাই, এটাও সত্য। আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন জাতীয় স্বার্থের ইস্যুতে বাংলাদেশের উপর গভীরভাবে নজর রাখছে দিল্লি, এবং তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। এমনকি সালতানাতি বাংলা নামে কোনো সংগঠন নেই বলেও বাংলাদেশ সরকার জানিয়েছে, এমনটিও নিশ্চিত করছে জয়শঙ্কর। তবে যেহেতু গ্রেটার বাংলাদেশের একটা মানচিত্র আমার নজরে পড়ছে, অনেকে দেখছেন এটা আসলে কারা, তাদের উদ্দেশ্য কি, যে ভারত বাংলাদেশের মধ্যে আবার কোনো যুদ্ধ লাগানো, নাকি প্রকৃতপক্ষে বাংলাদেশকে নিয়ে বড় কোনো চিন্তা, সেটাও সাংঘর্ষিক। আর আজকের দিনে এসা এই ধরনের চিন্তা আত্মঘাতী ছাড়া কিছু না। যে যেভাবে নেন, ভারতের সাথে বাংলাদেশ কখনো যুদ্ধে জড়ালে বাকিরা বৈশাখে সেরকম হাততালি দিবে, রং দেখবে, ক্ষতি যা হওয়ার বাংলাদেশে হবে। ভারতের সামনে বাংলাদেশ 3 দিনও টিকবে না। যে প্রযুক্তিতে ভারত আগে গেছে, তাদের যারা মিত্র শক্তি আছে। তবে আমাদের জায়গা থেকে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো, কিন্তু ভেতরে বৈশা কোনো ষড়যন্ত্রকারীরা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সরকারকে অস্থিতিশীল করতে না পারে, নামে বেনামে গড়ে ওঠা সংগঠনগুলোর প্রতিও নজর রাখতে হবে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে 5ই আগস্ট কি হতে চলেছে, আর এই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করতে চলেছে। প্রদর্শক, আপনারা এই ভিডিওটি জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।